একটা পেশেন্ট আপনার কাছে আসলো অথবা আপনি সিনারিও পেলেন। পেশেন্টটার বয়স দেখলেন, বয়স মোটামুটি ২০ থেকে ৩০ এর মধ্যে, মানে কম বয়স আরকি। পেশেন্টের কমপ্লেইন হচ্ছে যে তার বিপি বেশি থাকে এবং অনেকগুলো অ্যান্টি হাইপারটেনসিভ খাওয়ার পরেও তার বিপি ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না। ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না। আপনি আ তার হিস্ট্রি নিলেন, কার্ডিয়াক হিস্ট্রি নিলেন, আ তেমন কোনো সিগনিফিক্যান্ট হিস্ট্রি নাই। তার আ লিভার কোনো হিস্ট্রি নাই, লিভার ডিজিজ নাই, তার কোনো আর্টেরিয়াল ডিজিজ নাই বা তার কোনো আ কোনো রেনাল প্যারেনকাইমাল ডিজিজও তার সিগনিফিক্যান্টলি নাই বা আপনি হিস্ট্রি থেকে পেলেন যে তার তেমন কোনো রেনাল প্যারেনকাইমাল ডিজিজ নাই। তাহলে তার এই আ বেশি সবসময় যে প্রেশার থাকছে এটার কারণ কি? তখন আপনাকে সবার আগে যে ডিজিজটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। আজকে রেনাল আর্টারি স্টেনোসিস নিয়ে আপনাদের সঙ্গে খুব দ্রুত বা খুব সংক্ষেপে একটু কথা বলবো। মূলত ডেভিডসন বেস করে কথা বলা হবে। আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর অনির্বাণ। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেইনি, ঢাকা মেডিকেল কলেজ। সবাইকে নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে স্বাগতম দিয়ে শুরু করছি। ঠিক আছে। আচ্ছা, renal artery stenosis is the most common cause of secondary hypertension. এটা most common cause of secondary hypertension. আচ্ছা, most common cause is atherosclerosis. তার মানে renal artery stenosis এর RTA, renal artery stenosis এর most common cause is atherosclerosis. কিন্তু এটা কিন্তু সবার জন্য প্রযোজ্য না। এটা যারা ইয়াং এজ আছে, অর্থাৎ একটু আগে আমি যে সিনারিওটা বললাম, অর্থাৎ বয়স যদি ২০-৩০ হয় বা ৪০ হয়, বয়স যদি কমের দিকে হয় তাহলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে তার ফাইব্রোমাস্কুলার ডিসপ্লাসিয়া আছে কিনা। তার মানে যদি ইয়াং পেশেন্ট হয় তখন মোস্ট কমন কজটা কিন্তু আপনার হয়ে যাবে ফাইব্রোমাস্কুলার ডিসপ্লাসিয়া। এই যে দুটো এই পেজের যে কয়েকটা কজ আছে এটা কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। এফসিপিএস পার্টনার টেলকো এগুলো এসবি হিসেবে আসতে পারে, সিনারিও দিতে পারে। সিনারিও দেওয়ার পরে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে। তখন কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এইগুলোর দিকে। আচ্ছা, এই ছবিটা একটু আমরা লক্ষ্য করি। একটু সংক্ষেপে এখান থেকে আমরা রেনাল আর্টারি স্টেনোসিসের প্যাথোফিজিওলজিটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। এখানে এই যে দুইটা কিডনি আছে, এখানে রেনাল আর্টারিতে যদি অ্যাথেরোমা জমে, যদি এই আর্টারি ব্লক হয়ে যায় তাহলে কি হবে? তাহলে ভাস্কুলার কম্প্রোমাইজেশন হবে, অর্থাৎ ব্লাড ঠিকমতো কিডনিতে পৌঁছাবে না। তাহলে কি ঘটনা ঘটবে? ব্লাড যদি ঠিকমতো কিডনিতে না পৌঁছায় তাহলে আস্তে আস্তে ইসকেমিক ইনজুরি হবে। এবং তাছাড়া তার আগে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে এই যে এটা নেফ্রনকে আমি একটু ছোট মানে বড় করে নিয়েছি, ছোট সাইজ থেকে একটু বড় করে নিয়েছি। সেটা হচ্ছে যে এই যে এফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওল এর মাঝখানে আমরা জানি সবাই জানি যে এখানে কি থাকে? গ্লোমেরুলাস থাকে। ঠিক আছে? বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাস থেকে গ্লোমেরুলার ফিল্ট্রেট এখানে আসে। তো এই যে ব্লাড ফ্লো এখানে কমে যাচ্ছে, ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর রেটটাই কিন্তু কমে যাবে। জিএফআর রেট যদি কমে যায় তাহলে টোটাল গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি কমে যায় তো টোটাল এই যে টিবিউল, এই টিবিউলে আপনার যে ফিল্ট্রেশন রেটটা ছিল বা যে ইলেকট্রোলাইটের প্রবাহটা ছিল সেটাও কমে যাবে। তাহলে এই যে ডিস্টাল কনভলিউটেড টিবিউল, আর্লি ডিস্টাল কনভলিউটেড টিবিউলের এই যে এখানে যে স্পেশাল টাইপ অফ সেল থাকে আমরা সবাই জানি ম্যাকুলার ডেন্সা সেল বলে। এখান থেকে যে রেনিন রিলিজ হয়, একটু মুছে দিই, এখান থেকে তো রেনিন রিলিজ হয়। আচ্ছা, এখান থেকে কিন্তু রেনিন তখন রিলিজ হওয়া শুরু হবে, কারণ আমরা জানি যে এই সেলগুলো কিন্তু ইলেকট্রোলাইট সেন্সিটিভ সেল। এখানে যদি আপনার জিএফআর কমে যায়, এখানে যদি সব কিছুর সাপ্লাই কমে যায় তখন কিন্তু ও রেনিন রিলিজ করবে। রেনিন কোথায় কি করবে? রেনিন অ্যালিভেবল অ্যান্ডোস্টেরন সিস্টেমকে কিন্তু স্টিমুলেট করবে এবং এই সিস্টেমটা, এই অ্যাক্সেসটাকে কিন্তু অ্যাক্টিভেট করে দিবে। ওকে, তাহলে এটা কোথায় কাজ করবে? এইটা অ্যাকচুয়ালি কিডনির উপরেই ক্যাপের মতো বসে থাকে, আমরা সবাই জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যালডোস্টেরন সিক্রেশন করবে বেশি। অ্যাড্রেনাল গ্ল্যান্ড সিক্রেশন অ্যালডোস্টেরন বেশি সিক্রেশনের কারণে রাস অ্যাক্টিভেটেড হবে, অর্থাৎ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। রাস এসে কী করবে?
এই রাস অর্থাৎ অ্যালডোস্টেরন এসে ডিস্টাল কনভলিউটেড টিবিউলের যে লেগ পার্ট আছে সেখান থেকে সোডিয়াম এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন করা শুরু করবে বেশি বেশি, ঠিক আছে? ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। ওয়াটার এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন করলে কি হবে? ব্লাড প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, তাছাড়া রাস কি করবে? সেকেন্ডারিলি সে রাস কি করবে? সে হচ্ছে সেকেন্ডারিলি ভ্যাসোপ্রেসিনকেও সে অ্যাক্টিভেট করবে, স্টিমুলেট করবে। ভ্যাসোপ্রেসিন রিলিজের জন্য স্টিমুলেশন দিবে এবং ভ্যাসোপ্রেসিন আসবে। ভ্যাসোপ্রেসিন এসে কি করবে? ভ্যাসোপ্রেসিন অথবা এডিএইচ সে দুটো কাজ করবে। ভ্যাসোপ্রেসিন এসে ডিস্টাল কনভলিউটেড টিবিউলে ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে এবং ভ্যাসোপ্রেসের আর একটা কাজ আমরা কি জানি? ভ্যাসোপ্রেসিন কিন্তু ভ্যাসো কনস্ট্রিকশনও করতে পারে। আচ্ছা, তাহলে এইদিকে সবগুলো মেকানিজম অর্থাৎ সোডিয়াম রিঅ্যাবজর্পশন করা, ওয়াটার রিঅ্যাবজর্পশন করা এবং ভ্যাসো কনস্ট্রিকশন করা সবগুলোতেই কি হচ্ছে? আলটিমেটলি বিপি বেড়ে যাচ্ছে। তাহলে এই যে সেকেন্ডারি অ্যাক্টিভেশন অফ রেনাল অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজম, এটার কারণেই মূলত কিন্তু ওই পেশেন্টের বিপি সবসময় বেশি থাকবে এবং অ্যান্টি হাইপারটেনসিভ যে ড্রাগগুলো আছে সেখানে খুব বেশি একটা কাজ করবে না যতক্ষণ না ওই ব্লকটা আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই চার্টটা একটু আমরা দেখে নিই। প্রেজেন্টেশন অ্যান্ড ক্লিনিক্যাল ফিচার অফ রেনাল আর্টারি স্টেনোসিস। এখান থেকে সিনারিওর মধ্যে এই সকল জিনিস থাকতে পারে, এইসব ক্লু থাকতে পারে। বিপি তো বেশি থাকবেই, রিসেন্ট অনসেট, ডিফিকাল্ট টু কন্ট্রোল হচ্ছে না, কিডনি অ্যাসিমেট্রিক সার্ভাইভে। আচ্ছা, আগের যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ইস্কেমিক হয়ে কিডনি ছোট হয়ে আসছে। ইস্কেমিক হয়ে কিডনি যদি ছোট হয়ে আসে তাহলে অ্যাসিমেট্রি তৈরি হবে। যদি না বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস হয়, বাইল্যাটারাল হতে পারে। বাইল্যাটারাল হলে সেক্ষেত্রে কন্ডিশন আরও খারাপ হবে, দ্রুত রেনাল কন্ডিশন খারাপ হতে থাকবে, সেটাও আমরা পাবো। আচ্ছা, ফ্লাশ পালমোনারি ইডেমা, বেশি বেশি ফ্লুইড রিটেনশন হচ্ছে, থার্ড স্পেসে তখন ফ্লুইডগুলো জমতে শুরু করবে, তখন কিন্তু ফ্লাশ পালমোনারি ইডেমা পেতে পারি আমরা। আচ্ছা, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ পেতে পারি অফ লোয়ার লিম্বস। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ কারণ অ্যাথেরোমা বা যে অ্যাথেরোমেটিক প্লাগ সেগুলো লোয়ার লিম্বের যে আর্টারিগুলো আছে সেখানে জমতে পারো। আচ্ছা, দেয়ার ইজ রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে অবশ্যই, অর্থাৎ ক্রিয়েটিন বাড়তে থাকবে, জিএফআর কমতে থাকবে। ঠিক আছে, ডিরেক্টলি রেনাল ইম্পেয়ারমেন্ট না দিয়ে এই সকল প্যারামিটারগুলো দেওয়া থাকতে পারে সিনারিওর মধ্যে। রেনাল ফাংশন হ্যাজ ডিটেরিওরেটেড উইথ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অর্থাৎ এসসিই ইনহিবিটর অ্যান্ড এআরবি। আচ্ছা, এটার কারণগুলো আচ্ছা এটা একটু আমরা দেখে নিই। আচ্ছা, এইটা হচ্ছে আমরা সবাই জানি অ্যাফারেন্ট আর্টেরিওল, এই দিক দিয়ে ব্লাড আসবে, এই দিক দিয়ে বের হয়ে যাবে, এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল। আচ্ছা, এখানে কিন্তু অ্যানজিওটেনজিনের জন্য রিসেপ্টর থাকে, অ্যানজিওটেনজিন 2। ওকে, অ্যানজিওটেনজিন 2 এর রিসেপ্টর এই ইফারেন্ট আর্টেরিওলে থাকে। এটার কাজ কি? অ্যানজিওটেনজিন 2 মূলত ইফারেন্ট আর্টেরিওলকে কনস্ট্রিক্ট করতে পারে। ঠিক আছে, এটাকে কনস্ট্রিক্ট করতে পারে। কনস্ট্রিক্ট করলে কি সুবিধা হচ্ছে? এখানেও রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর হচ্ছে আচ্ছা, এই রিসেপ্টর হচ্ছে এখানে যে রিসেপ্টর থাকে সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন রিসেপ্টর এখানে থাকে। সেই প্রোস্টাগ্ল্যান্ডিনের মাধ্যমে অ্যাফারেন্ট আর্টেরিওলটা ডাইলেটেড হতে পারে। ডাইলেটেড হলে বেশি বেশি ব্লাড ঢুকবে। বেশি বেশি ব্লাড যদি এখানে আসতে পারে তাহলে জিএফআরটাও ভালো থাকবে, জিএফআর রেটটাও ভালো থাকবে। আচ্ছা, এখন যদি আমি ইফারেন্ট আর্টেরিওলটাও যদি ডাইলেট করে দিই তাহলে এই যে এখানে যে ব্লাডটা আসছিল, ব্লাডের যে ফ্লোটা ছিল, এটা দ্রুত এখান থেকে পাস করে যাব, এখান থেকে খুব ফাস্টলি এদিকে পাস করে যাবে, অর্থাৎ অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে দ্রুত পাস করে যাবে, রাইট? আচ্ছা, তাহলে কিন্তু এই জিএফআর কিন্তু তৈরি হতে পারবে না, তখন কিন্তু জিএফআর কমে যেতে থাকবে। ঠিক আছে, কিন্তু অ্যানজিওটেনজিন এসে কি করে? অ্যানজিওটেনজিন এসে এই জায়গাটাকে কিন্তু কনস্ট্রিক্ট করে ফেলে।
এই জায়গায় কনস্ট্রিক্ট করতে পারলে তখন এই দিক দিয়ে যে ব্লাড আসছে ওই দিকে যদি কনস্ট্রিক্ট থাকে, এদিকে যদি ছোট থাকে, তাহলে একটা টাইম, একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম সে পাচ্ছে এখানে, যার কারণে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা হওয়ার টাইম পায় এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা ঠিক থাকে, রাইট? এখন আমি যদি এসি ইনহিবিটর দিই, এসি ইনহিবিটরের মানে হচ্ছে অ্যানজিওটেনসিন এসিই ইনহিবিটর অর্থাৎ অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, অ্যানজিওটেনসিনকে আমি কনভার্টই হতে দিচ্ছি না, অথবা এআরবি অর্থাৎ অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার দিচ্ছি, তাহলে অ্যানজিওটেনসিন রিসেপ্টর ব্লকার যদি দিই, তাহলে এই রিসেপ্টরকে যদি ব্লক করে দিই, তাহলে সোজা কথা এই দুটো ড্রাগ কী করবে, অ্যানজিওটেনসিনের যে ইফেক্টটা ছিল ইফারেন্ট আর্টেরিওলের উপরে সেটা আর করতে দেবে না, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আরও কমে যাবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আরও কমে যাবে, এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যদি আরও কমে যায়, তাহলে আমরা সবাই জানি যে রাস আরও বেশি অ্যাক্টিভেটেড হবে এবং সে অন্যান্য বিভিন্ন মেকানিজমে সে কিন্তু বিপি বাড়াইতেই থাকবে। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার আমরা এতক্ষণে জেনে ফেলেছি। ক্লিনিক্যাল ফিচার আমরা হাইপারটেনশন পাবো, অ্যাকিউট পালমোনারি ইডেমা পেতে পারি, শর্টেজ অফ ব্রেথ অ্যাকচুয়ালি হবে, প্রোগ্রেসিভ রেনাল ফেইলিওর হবে। আচ্ছা, ইনভেস্টিগেশন কি কি পাচ্ছি আমরা এখানে? সিটি অ্যানজিওগ্রাফি হচ্ছে ইনভেস্টিগেশন, এমআর অ্যানজিওগ্রাফি মোস্ট এফিশিয়েন্ট, অর্থাৎ আপনার অপশনে যদি সিটি অ্যানজিওগ্রাফি এবং এমআর অ্যানজিওগ্রাফি দুইটাই থাকে, তাহলে সেখান থেকে এমআর অ্যানজিওগ্রাফিটা দিতে হবে, কারণ এটা বেশি এফিসিয়েন্ট আর কি। আচ্ছা, আমরা পুরাম ইলেকট্রোলাইটের ক্ষেত্রে হাইপোক্যালেমিয়া পাবো। আমরা সবাই জানি অ্যালডোস্টেরন কি করে, অ্যালডোস্টেরন হলে অ্যালডোস্টেরন কিন্তু সোডিয়াম রিঅ্যাবজর্পশন করে, তার বিনিময়ে কিন্তু পটাশিয়ামকে এক্সক্রিট করে, তার মানে পটাশিয়াম কিন্তু কমে যাবে, অর্থাৎ হাইপোক্যালেমিয়া আমরা পেতে পারি সিরাম ইলেকট্রোলাইট করে। আচ্ছা, ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি যে এসিই ইনহিবিটর এবং এআরবি ইনহিবিটর দেওয়া যাবে না। আচ্ছা, স্ট্যাটিন ইউজ করতে হবে প্রোফাইল্যাক্সিস হিসেবে, লো ডোজ অ্যাসপিরিন ইউজ করা যেতে পারে, যেহেতু এটার প্রধান কারণ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস, সুতরাং এটাকে করতে গেলে প্রোফাইল্যাক্সিসের জন্য কিন্তু লো ডোজ অ্যাসপিরিন বা স্ট্যাটিন দেওয়া যেতে পারে। আচ্ছা, ইন্টারভেনশন ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট। কোনো ক্ষেত্রে চয়েস অফ মেথড কোনটা মোস্ট কমনলি ইউজড হচ্ছে এনজিওপ্লাস্টি, ঠিক আছে, এটাই হচ্ছে মোস্ট কমন, এটাও কিন্তু এসবি এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে কোন কোন কেসগুলো সুইটেবল ফর ইন্টারভেনশন দেখে নিই আমরা। ইয়াং পেশেন্ট যাদের লাইফ এক্সপেক্টেন্সি বেশি অর্থাৎ 40 বছরের কম। আচ্ছা, যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না অনেকগুলো অ্যান্টিহাইপারটেনসিভ খেয়েও। আচ্ছা, যার ফ্লাশ পালমোনারি ইডেমার হিস্ট্রি আছে এবং যার অ্যাক্সেলারেটেড ফেজ ম্যালিগনেন্ট হাইপারটেনশন আছে, অনেক বিপি অনেক বেশি থাকে, যার রেনাল ফাংশন যার ডিটেরিয়েট করে যাচ্ছে, অর্থাৎ যার ক্রিয়েটিনিন বাড়ছে, ইজিএফআর রেট কমে যাচ্ছে। আচ্ছা, একটা ডেমো কোশ্চেন আমরা দেখে ফেলি, শেষের দিকে চলে এসেছি প্রায়, আমরা একটা ডেমো কোশ্চেন দেখে ফেলি। 38 ইয়ার্স ওল্ড ওমেন, অর্থাৎ বয়স বোঝা যাচ্ছে অল্প, 40-এর কম, হাইপারটেনশন, শি ওয়াজ ডায়াগনোজ 6 মান্থস আগে, অর্থাৎ এটা কিন্তু রিসেন্ট ডায়াগনোসিস, বোঝা যাচ্ছে 6 মাস আগেই তার ডায়াগনোসিসটা হয়েছে। হার ব্লাড প্রেশার হ্যাজ বিন রিফ্র্যাক্টরি টু কম্বিনেশন অফ অ্যামলোডিপিন অ্যান্ড রামিপ্রিল। আচ্ছা, অন এক্সামিনেশন হার হার্ট রেট ইজ 80 অ্যান্ড ব্লাড প্রেশার ইজ 170/100। ওকে, তার ব্লাড প্রেশার বেশি থাকছে, এইটুকু পরে আমরা বুঝতে পারছি যে এটার কী হতে পারে। আর একটু দেওয়া আছে পটাশিয়াম কম, আরও বুঝতে পারলাম সিরাম অ্যালডোস্টেরন বেশি 600 পিকোমোল, যেখানে থাকার কথা 400 পর্যন্ত হাইয়েস্ট লেভেল। প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি আরও, সেখানে আরও বুঝতে পারছি আমি যে রেনিনও বেড়েছে 6.8 পিকোমোল পার লিটার, সেখানে থাকার কথা ছিল সর্বোচ্চ 2.7। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আপনারা সবাই বুঝতে পারছেন যে কী হবে, রেনাল আর্টারি স্টেনোসিস। তেমনি অপশনে বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকলে এটাও দিতে হবে। তার কারণ হচ্ছে যে যতক্ষণ একটা কিডনি আমাদের ভালো থাকে ততক্ষণ কিন্তু বডি কম্পেনসেট পেয়ে নিতে পারে, যখন দুটো কিডনি খারাপ হয়ে যায় তখন কিন্তু ডিটেরিয়েট করতে থাকে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।